ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। পুরনো আকাশ পুরনো বাতাস চাই, পুরনো পৃথিবী পুরনো আকাশ চাই। একদিন ঠিক সেরে যাব সবাই, আমরা সবাই সেরে উঠব। আমরা মানসিকভাবে শারীরিকভাবে সবাই কিন্তু সুস্থ হওয়ার অপেক্ষায়। কারণ আমরা যারা সংস্কৃতি প্রেমী, যারা আমরা কবিতাকে নিয়ে ছন্দময় জীবন কাটাচ্ছি, যারা কবিতাকে ধরে বাঁচি, কবিতা হলেই আমাদের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে পারি, সেই কথা ও কবিতায় আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি কথাকলি শর্মিষ্ঠা। আজকে আমাদের স্টুডিওতে এমনই একজন বন্ধুকে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব, যার কাছে বয়স কিন্তু একটা সংখ্যা মাত্র। নমস্কার। আমি মায়া গুহ, কল্যাণী থেকে আসছি। আচ্ছা দিদি, আমাদের এখানে তোমাদের কথা ও কবিতায় তোমাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। শুরুটাই তো আমি বললাম, তুমি শুনলে যে বয়স একটা সংখ্যা মাত্র, যে তুমি কল্যাণী থেকে আমাদের স্টুডিওতে শুধুমাত্র কবিতাকে ভালোবেসে এসেছো আজকে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেক গল্প তোমার সাথে আমাদের হবে, কবিতার সঙ্গে পথ চলা, তোমার জীবনের সঙ্গে কবিতার বেঁচে থাকা, কেমন করে তুমি কবিতাকে আঁকড়ে ধরে আছো, সবটা আমরা শুনবো। তাহলে শুরুটা তোমার কাছে কিভাবে পাবো, কি বলবে আমাদের? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দিয়ে শুরু করি, পায়ে চলার পথ। যে পথ আমি পেরিয়ে এসেছি, এই তো পায়ে চলার পথ। এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছতলায়। তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে। তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘোমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুর পাড়, গোয়াল বাড়ি, ধানের গোলা, নদীর চর পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে ফিরে গিয়ে আর একটি বারও বলা হবে না, এই যে এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্তৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যতকাল যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকে এই পথ একটিমাত্র ধূলিরেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে। ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলিবন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সে সব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে।
ওগো পায়ে চলার পথ, তোমার বুকের ওপর যে সমস্ত চরণপাত এতদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে? যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব। আমার এই পথ চলাতেই আনন্দ। আমি ভাবছিলাম এই কবিতাটা আমার খুব যে শোনা তা নয়, তোমার কাছে খুব মন দিয়ে শুনলাম, আজকে শোনার সুযোগ হলো যে পথ চলার কিন্তু কোনো শেষ নেই। সেটা তো তুমি বড় প্রমাণ আজকের, যে পথ চলার শেষ নেই, শেখার কোনো বয়স নেই, অধ্যবসায় ইচ্ছে থাকলেই, শুধু ইচ্ছে থাকলেই, ভালোবাসা থাকলেই কিন্তু সেই ইচ্ছেটুকু নিয়ে এগিয়ে চলা যায়। আর একটা ওই যে পথটা পেরিয়ে এসেছি, জীবনে তো অনেক পথ পেরোলাম, অনেক পথ, ফিরে তো সব রাস্তায় তো আমরা দেখতেও পাই না, আবার সেই স্মৃতিতে থেকেই যায়। আবার সেই খারাপ পথগুলো না ফিরে আসাই ভালো, না মনে করাই ভালো। কিন্তু পুরোনো জিনিস অনেক সময় টানে না, মানে ওই রাস্তাটা কি সুন্দর ছিল। হ্যাঁ, সেটা অনেক অনেক বিষয়ের উপর হতে অনেক পারে, বিষয়ের পরে নির্ভর করে। দিদির সঙ্গে অনেক গল্প হবে আমার, কবিতা নিয়ে হবে, তোমার কবিতাকে ভালোবাসা শুনবো, সবকিছু শুনবো। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, নিয়ে নিই। সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, সঙ্গে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আমার সঙ্গে রয়েছে মায়াদি। মায়াদির সঙ্গে আমাদের প্রথম কবিতাটা তো পথ চলতে চলতে আমরা শুনলাম, শেষ হলো না কিন্তু সে পথের, পথ এখনো অনেক বাকি আছে। তো তুমি বলছিলে যে পথের নিয়ে আরো কিছু তোমার নিবেদন আছে আজকে বোধহয়। হ্যাঁ, আমি একটা এই প্রসঙ্গে একটা কবিতা মনে পড়লো, কবি রামচন্দ্র পালের কথা, পথের কথা। পথের কথা, এটাও পথ? হ্যাঁ, এটাও পথ। পথ বলল এগিয়ে চলো, পা বলল বেশ, পায়ে পায়ে দেখব তোমার কোথায় চলার শেষ। পথ বলল আগেই কি কেউ শেষের কথা ভাবে? পথের ওপর পা রাখো, সব নিজেই দেখতে পাবে। দিগন্তে ওই দেখছো আঁকা আবছা সীমারেখা, ওইখানে বন্য একটা পথের পাবে দেখা। পথ তোমাকে টানবে গহন বনের নীরবতা, গাছের সঙ্গে গাছের সঙ্গে গাছের সঙ্গে কথা। ভয়ে ভয়ে বন পেরোলে আবছা অন্ধকারে, পথ তোমাকে পৌঁছে দেবে একটা নদীর ধারে। পেরিয়ে নদী, ডিঙিয়ে পাহাড়, ওই যে আরো দূর ডাকছে তোমায় ইঙ্গিতে, কি অদৃশ্য সেই সুর। শুনতে পাচ্ছ? পথ ছুটছে ওই। বুঝলে আমি কেন এমন চলার কথা কই? আমার মনে হলো কি আরো যেন হোক, যেন থেমে না যায় পথটা। সত্যি দুটো তুমি পরপর পথের কবিতা বললে, পথের সীমানাটা দেখিয়েও দেখালে না, কিন্তু পথ চলাটা আমরা জানি না সীমানা। আর এই রামচন্দ্র পালের কবিতাটা তো ভীষণই সুন্দর, মানে একেবারে অন্যরকম। আর কি সুন্দর ভাগ করে করে পা বললো, বাতাস বললো, একটা দারুণ একটা অনুভূতি কবিতাটার মধ্যে, যেন আমাদের জীবনের ছন্দটা পায়ে পায়ে এভাবেই এগিয়ে যাচ্ছে এক এক রকম করে, রূপকথার মতো। আমি তো বলি যে একেবারেই মনের বয়স হয় না, এটা আমার মনে হয় তুমিও একমতই হবে। তবে বয়সটা যখন, বয়স তো থেমে থাকে না, বয়স যত বাড়ে আমাদের কিন্তু তখনই মনে হয় যে আমাদের যে ইচ্ছেগুলো আমাদের পূরণ হয় না, সেগুলো তখন কিন্তু মনে হয় নতুন করে বিকশিত হয়, তাই না? যে এই ইচ্ছেগুলো আবার পূরণ হয়নি, আমি যদি এখন পেতাম এই সুযোগটা। তো এরকম কিছু আমাদের সঙ্গে একটু শেয়ার করো। একটা খুব ছোটবেলায় যখন আমাদের স্কুল, আমরা তো জানো আমাদের স্কুলে 5-এর দশকের, হ্যাঁ, তো তখন আমাদের কবিতার ধরন অন্যরকম ছিল, এখন এত এরকম ছিল না, শ্রোতাও ছিল না। কিন্তু তখন এই স্কুলের প্রোগ্রামে আমাকে কবিতা বলতে হতো, নাটক, রবীন্দ্রনাথের ওই যে ডাকঘর অমলের পাঠ, আমার এইসব ব্যাপারে উৎসাহ ছিল। আমার হেডমিস্ট্রেস যে, উনি কি ভাবতেন জানি না, বড়দি আমাকে নিজের কাছে রেখে যখন অনুষ্ঠানে আগ দিয়ে আমাকে তৈরি করতো, এটা আমার মনে আছে। আর অনেক বাইরের অতিথি আসতো,
তা সবাই বলতো ভালো হয়েছে, ওইটাই একটা উৎসাহটা ব্যাস, আর পেয়েছিলে। কিছু না, আর উৎসাহটা কিছু না। পেয়েছিলে আর কি। তো এরকম করছিলাম, করতে করতে আমরা সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাই। তারপরে তো জীবনের স্রোত ঢেউ অন্যদিকে চলতে থাকলো, চলতে চলতে হ্যাঁ, তখন মনে হয় ছেলে মেয়েকে কী করাবো, কী শিখবো, ওরা কোথায় কী এই না ওদের সংসারে মানে কবিতাটা সেইভাবে তোমার তখন না, আর করা হয় কিন্তু একটা সঞ্চয়িতা আমার মাথার ধারে থাকতো সবসময়, এবং আমি নিজে নিজেই যেই দেখতাম হয়তো কোনো কাজ নেই, ওই কবিতাটা পড়তাম, কখনো যখন ওটা আমাদের দেখে সব থাকে না কাঁদতাম। তখন রবি ঠাকুর। হ্যাঁ, রবি ঠাকুর মাথার পাশে সঞ্চিত সেটা মানে থাকতে থাকতে পড়তে পড়তে সে মেয়েও হয়ে গেছে। হ্যাঁ, যে কোনো কবিতাই তো দিদি অনেকবার পড়লে এমনি, যে কবিতাটা ধরো তোমার গোটা বইয়ের মধ্যে যে কবিতাটা তোমার সবচেয়ে প্রিয়, তুমি যদি কয়েকবার পড়ো নিজেরই কিন্তু একটা আত্মস্থ করে সেই অর্থের ভেতরে প্রবেশ করে তুমি তোমার মতন করে তো আমার পাঠ মতন করতেই পারো। করেই আমি বলতাম। তো তারপরে যখন আমার ছেলেমেয়েরা সব দাঁড়িয়ে গেল, মানে আমার সংসারে আর কোনো বন্ধন নেই, ধরো আমার তখন 58 হবে বয়স। না, বয়সটা আমরা কেউ শুনবো না তোমার আজকে। আমরা চাই তুমি এরকমই থাকো, এরকম প্রাণবন্ত থাকো, এরকম হাসি খুশি থাকো, আর আমাদের আরো কবিতা শুনিয়ে যাও। তারপরে যেন ওই একটা আবৃত্তি শুনে আমি তো শিখতে পারি, হ্যাঁ আচ্ছা কার কাছে শিখবো, ভালো একজন টিচার, এটা হলো গড গিফটেড, হ্যাঁ, যে আমি তখনই মলয় পোদ্দারকে পেয়ে গেলাম। তা তো আমি শিখতে লাগলাম, শিখতে শিখতে এইটা ক্রেডিটটা মনে হয় পুরো মলয়েরই, যে আমাকেও যে ওইভাবে জিজ্ঞেস করলো, তা আমি এই বললাম, তা এখন আমি শিখতে পারি, আমার হাজব্যান্ডও কোনো ইয়ে নেই, মানে সহযোগিতা, ছেলে মেয়ে সবাই, যে মা ওটা নিয়ে ভালো আছে। ও আস্তে আস্তে একটু খড়কে দিয়ে ওই যে তুলে দেয় না, ওই আমার উৎসাহটুকু ওই আস্তে আস্তে ভালোবাসতে থাকলাম, ভালোবাসতে বাসতে তারপরে দেখলাম যে জীবনে ঝড় ঝাপটা সুখ দুঃখ সব যেন কবিতার মধ্যে মিশে যায়, আর কবিতাতেই তুমি সেটা ঢেলে দিতে পারো, ঢেলে দিতে পারি, মন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়। হ্যাঁ, একদম একদম কোনো একামেকার স্পর্শ করতে পারে না একবার একটা কবিতা পড়ে নিলে, এটা, এবং সেই ক্লান্তিটাও দূরে চলে যায়। এটা আজকে এখানে যে তোমাদের এখানে এসেছি, সেটাও আমাকে তো এইভাবে তৈরি করে দিয়েছে, হ্যাঁ, আমার টিচার মলয় পোদ্দার, হ্যাঁ তৈরি করে দিয়েছে বলেই, বয়স যাই হোক না আমার ছেলের মতো গুরু তো। আচ্ছা দিদি, এবার তোমার কাছে কি শুনবো বলো? এবার আমি বলি, সারা পৃথিবী আমার আপনজন, সবাই তোমরাও আমার আপন, দেখো এত মানে অল্প সময়ে আমার মনে হচ্ছে সবাই আমার নিজের। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের আমার সব আপনজন কবিতাটা শোনাই। এরকম আপনেই রেখো কিন্তু আমাদের। নিশ্চয়ই। হিমালয় পর্বতকে পিতামহের সঙ্গে তুলনা দেবার কোনো মানে হয় না, সে আমার অনেক দিন না দেখা ঘনিষ্ঠ বন্ধুর মতন। সকলেই জানে গঙ্গা নদী আমার আপন বৌদি, তার বোন পদ্মার সঙ্গে ছিল আমার বাল্যপ্রেম। আমার দিলদরিয়া শৌখিন ছোট মামার সঙ্গে দার্জিলিংয়ের কি মিল, তার ছেলের নাম রাখা হয়েছে পাগলা ঝোড়া, আর রূপসী ছোট মামিটি ঠিক যেন কালিম্পং, তাঁর আঁচলের সুগন্ধ নিয়েছি কতবার, যেদিকে তাকাই আমাদের পরিবারের লোকজন ছড়ানো। সন্ধেবেলায় বঙ্গোপসাগরের হুহু বাতাস আমার বাউন্ডুলে ভাই, আমার গান পাগলা জ্যাঠামশাইয়ের বসতি বীরভূমে, তার অনেক সাকরেত জুটেছে বাঁকুড়া পুরুলিয়ায়। দুই পিসিমার অনেক ছেলে মেয়ে, তারা সব 24 পরগনা, বড়দি মেদিনীপুরে, দুই মেয়ে দিনাজপুরের উত্তরা আর দক্ষিণে। জলপাইগুড়িতে সেবার বন্যা হলো, এক বুক জল ঠেলে গেলাম রাঙা কাকাদের বাড়ি। বকফুল গাছে বসেছিল সত্যিকারের বকের ঝাঁক, আর ভয়ে কুঁকড়ে ছিল একটা মস্ত বড় সাপ। শিলিগুড়ি থেকে ছুটে এলো আমার মাস্তুতো ভাই বোনেরা, ফেরার পথে আমার জ্বর হলো, আর জীবনের প্রথম চুম্বন। রূপনারায়ণ নদীর পাশে কতবার ঘুমিয়েছি, জেগে উঠেছি আমি। আর দামোদর ঠিক যেন আমার স্বদেশী আমলের জেলখাটা জ্যাঠামশাই। বড় মাসিমা আছেন মুর্শিদাবাদে,
ছোট মাসি অভিমানিনী সুন্দরবন। কত আত্মীয় স্বজন সরে গেছে, ঢাকা, ময়মনসিংহ, পাবনায় কত কাল দেখা হয় না। কুচবিহারের বর্দি জিজ্ঞেস করে, হ্যাঁ রে, রংপুর বগুড়ার খবর জানিস? মালদার টিয়া পাখির ঝাঁক আমার ছোট বোনের বন্ধুদের মতন গল্প করতে করতে উড়ে যায় ওদিকে। রেল লাইনের পাশের জলায় ফুটে আছে শালুক, তাদের ছোট ছোট চুমু দিয়ে যায় কয়েকটা ফড়িং। হাওড়া হুগলিতে মাটি কাটছে, লোহা পিটছে আমার খুড়তুতো ভাইয়েরা। শান্তিপুর থেকে কেষ্টনগর যাবার পথে একটু একটু মন খারাপ করা দুপুর। বর্ধমানের আকাশের মেঘ দেখলে বাবার কথা মনে পড়ে। হাইওয়েতে ছুটছে ট্রাক, দুধারের আদিগন্ত ধান ক্ষেতের সবুজ ঢেউ। আমার মা, মা তোমার পাশে একটু বসি, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও মা, একটু হাত বুলিয়ে দাও। কি অপূর্ব সৃষ্টি কবির, মানে অদ্ভুত এক সৃষ্টি। এই কবিতা নিয়ে আরও কথা বলবো, মানে বিশেষ করে এই কবিতাটার রেশটুকু আমার মনে থেকে গেল। আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুদেরও একইভাবে থেকে যাবে। তো আমাদের সময় হয়েছে দিদি একটা বিরতি নেওয়ার, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতায় আমার সঙ্গে রয়েছে আজকে মায়াদি, কল্যাণী থেকে মায়া গুহ। দিদি দারুণ মিষ্টি মিষ্টি কবিতা আমরা শুনছি। তবে এইরকম মায়াদির মতোই যারা কথা ও কবিতায় অংশগ্রহণ করতে চান বা চাইছো, তারা যোগাযোগ করতে পারো 9433531731 এই নম্বরে। এবার দিদির সঙ্গে একটু গল্প করব। দিদি, যে কবিতা বলতে বলতে আমরা চলে গেলাম, সেটা হচ্ছে সবকিছু প্রকৃতির সঙ্গে এবং জায়গার নামের সঙ্গে মা, বাবা, মামা, মামি, মাসি, পিসি সবাইকে কবি এক অপরূপ মেলবন্ধনে কিন্তু অটুট রেখেছেন, তাই না? কিন্তু শেষে গিয়ে কবি যেটা করলেন, যে মায়ের সঙ্গে অভিমান, আর তার আগেও বোধহয় আর একটা অভিমানিনী বলে একটা জায়গা ছিল, তাই না? ওই জায়গাটাকেও কবি কি সুন্দর মিলেমিশে একাকার করে দিয়েছেন, যে জায়গার নামের সঙ্গে। কারণ আমরা যখন কোথাও ঘুরতে যাই, বেড়াতে যাই, তখন কিন্তু কোনো এরকম সমুদ্র হোক, সেটা পাহাড় পর্বত হোক, আমরা কিন্তু নিজেদের জীবনের সঙ্গে কোনো কিছু মেলাতে চেষ্টা করি, তাই না? ঠিক সেই রকম ভাবনা চিন্তা কোথাও গিয়ে আমাদের চরিত্রের সঙ্গে পাহাড়, পর্বত, সমুদ্র, সেগুলো কোথাও গিয়ে কবি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন করেছেন, এবং তুমিও খুব ভালো সেটাকে আমাদের সামনে উপস্থাপনা করলে, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এবারে তুমি আমাদের বলো দিদি, কি শোনাবে, কি কবিতা শোনাবে? এটা হচ্ছে শেষ সপ্তক থেকে নেওয়া কবিতাটা। তখন আমার আয়ুর তরণী যৌবনের ঘাট গেছে পেরিয়ে, যে সব কাজ প্রবীণকে প্রাজ্ঞকে মানায়, তাই নিয়ে পাকা করছিলেম পাকা চুলের মর্যাদা। এমন সময়ে আমাকে ডাক দিলে তোমার সবুজ পত্রের আসরে, আমার প্রাণে এনে দিলে পিছু ডাক। খবর দিলে নবীনের দরবারে আমার ছুটি মেলেনি। দ্বিধার মধ্যে মুখ ফিরালেম পেরিয়ে আসা পিছনের দিকে। পর্যাপ্ত তারুণ্যের পরিপূর্ণ মূর্তি দেখা দিল আমার চোখের সম্মুখে। ভরা যৌবনের দিনেও যৌবনের সংবাদ এমন জোয়ারের বেগে এসে লাগেনি আমার লেখনীতে। আমার মন বুঝল, যৌবনকে না ছাড়ালে যৌবনকে যায় না পাওয়া। আজ এসেছি জীবনের শেষ ঘাটে, পূবের দিক থেকে হাওয়ায় আসে পিছু ডাক, দাঁড়াই মুখ ফিরিয়ে। আজ সামনে দেখা দিল এই জন্মের সমস্তটা, যাকে ছেড়ে এলেম তাকেই নিচ্ছি চিনে। সরে এসে দেখছি আমার এতকালের সুখ দুঃখের ওই সংসার, আর তার সঙ্গে সংসারকে পেরিয়ে কোন নিরুদ্দিষ্ট। ঋষিকবি প্রাণপুরুষকে বলেছেন, ভুবন সৃষ্টি করেছ
তোমার এক অর্ধেককে দিয়ে বাকি আধখানা কোথায় তা কে জানে। সেই একটি আধখানা আজ আমার মধ্যে এসে ঠেকেছে আপন প্রান্তরেখায়। দুই দিকে প্রসারিত দেখি দুই বিপুল নিঃশব্দ, দুই বিরাট আধখানা, তারই মাঝখানে দাঁড়িয়ে শেষ কথা বলে যাব। দুঃখ পেয়েছি অনেক, কিন্তু ভালো লেগেছে, ভালোবেসেছি। না, এমন দুঃখ পেও না দিদি, দুঃখ পেও না, এরকম ভালোবেসে থেকে যাও, জুড়ে জুড়ে থেকে যাও, আর ছেড়ে যাওয়ার প্রশ্নই নেই। আসলে এটা বোধহয় হয়, আমরা যে সময়ের মধ্যে থেকে যাচ্ছি না, আমাদের মনটা ভীষণ খারাপ সবার। প্রিয়জনরা সবাই, কত প্রিয়জন চলে গেছেন, হঠাৎ করে না বলে চলে যাওয়া, তাই খুবই না? কষ্টদায়ক, এগুলো খুব বেদনাদায়ক। বেদনাদায়ক। হ্যাঁ, আমারও হয়েছে, হ্যাঁ, কিন্তু যাই হোক, সবটা নিয়েই আমাদের, হ্যাঁ, সবটা নিয়েই জীবন। আসলে জীবন তো থেমে থাকে না, থেমে থাকে না। আর আমাদেরও সেই স্বাভাবিকভাবে সেই শক্তিটা অর্জন করতে হয়। এই কবিতা, কবিতা আমাদের শক্তি দেবে। কিন্তু আমরা আর একটা কবিতা তোমার কাছে শুনবো, ছোট্ট একটা কবিতা, তুমি আমাদের যদি একটু শোনাও। আচ্ছা, শোনাই তাহলে। মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের পানে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমেষে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে। যাদের মা নেই তারাই জানেন যে সেই ব্যথা কতটুকু। এই অভাব পূরণ করার, মানে পূরণ করা যায়ও না, পূরণ হয়ও না। আর মা তো দেখো মাই। রবি ঠাকুর সব তুলে ধরেছেন, সব সব তুলে ধরেছেন। ধরেছেন। তো তিনি বিশ্বকবি, সত্যি, হ্যাঁ। সবার বিশ্বকবি। দিদি, আমাদের তো ইচ্ছে ছিল আরো অনেক কিছু শোনার, কিন্তু সময়ও হয়েছে আমাদের, এবার একটু বিদায়ও নিতে হবে। কিন্তু তার আগে একটু তোমার কাছে শুনবো যে তুমি আমার এই কবিতাকে নিয়ে তোমার যে ভালোবাসা, সেই ছোট থেকে ভালোবাসাটা তুমি একটু একটু করে এখন পূরণ করার চেষ্টা করছো। তো আগামী দিনে কি ইচ্ছে আছে কবিতাকে সঙ্গী করে? দেখো, আমি তো আগামী দিনে আমার যে, আমি আলাপন আবৃত্তি সংস্থার সঙ্গে জড়িত, আমার শিক্ষক শ্রী মলয় পোদ্দার, এই যে আলাপনের ছত্রছায়ায় আমি আছি, ওরা যার ভবিষ্যৎ ভাবনা চিন্তা করছে আমি তাকে সাপোর্ট করি। আমি আলাপনকে সঙ্গে নিয়ে তুমি এগিয়ে চলতে চাও, হ্যাঁ, পরিবারকে নিয়ে। পরিবার আর ছাড়া আলাপনের ছেলেমেয়েরা সব আমার পরিবার, মানে আমি আমার এখন আত্মীয় নিজেলো যাই বলো, বন্ধু আলাপনকে নিয়ে, যাদের নামই আলাপন, হ্যাঁ, এরাই আমার সব জীবনের, মানে এই আমার শেষ বয়সে এরাই আমার একদমই না, এটা তুমি বলবেই না শেষ বয়সে। আমরা চাই তুমি এইভাবে শুধু আলাপন কেন, তুমি তোমার কবিতা, তুমি আরো অনেক অনেক শ্রোতা, অনেক দর্শক বন্ধুর কাছে পৌঁছে যাও, আলাদা করে নিজের পরিচয় নিয়ে তুমি আরো সুস্থ, আরো সুন্দর, আরো প্রাণবন্ত হয়ে আমাদের সঙ্গে থাকো। আবারও তোমাকে পাবো এই আশা এবং অপেক্ষায় রইলাম আমরাও। তুমি ভীষণ ভালো থেকো, শুভকামনা রইল। আজকের মতো কথা ও কবিতা এই পর্যন্তই। আবারও কথা ও কবিতা নিয়ে হাজির হব আগামীর এপিসোডে। সবাই ভালো থাকবেন। তোমাকেও ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার।